আজকের আলোচ্যসূচির মধ্যে প্রধানত যে বিষয়টি আলোচনা হয়েছে লং মার্চের প্রস্তুতি। আপনারা সকলেই জানেন ইতিমধ্যে আমরা 4টা বিভাগীয় শহর অভিমুখী লং মার্চের কর্মসূচি ডিক্লেয়ার করেছি। 5ই সেপ্টেম্বর প্রথম লং মার্চ শুরু হবে ঢাকা থেকে চট্টগ্রাম। চট্টগ্রামে আমাদের যে লং মার্চের আয়োজন, সেই আয়োজনটা যেহেতু সবার আগে হবে, এটাই বিস্তারিত আলোচনা আমরা করেছি। 19 তারিখ আছে হলো রংপুর, ঢাকা থেকে রংপুর অভিমুখে যাবে। এরপরে আমরা একটু রিশিডিউল করেছি দ্বিতীয় দফে যে লং মার্চটি 31শে অক্টোবর, সেটা হবে খুলনা, কুষ্টিয়া, যশোর হয়ে যাব। এরপরে আমাদের 21শে নভেম্বর সেটা হবে বাই ট্রেন। যেহেতু সিলেটের রাস্তা খুবই ভালো, চলাচলের জন্য অনুপযুক্ত, সেই কারণে আমরা সড়ক পথ পরিহার করে রেলপথে ইনশাল্লাহ যাব। এই 4টা রংপুরের সামগ্রিক প্রস্তুতি আলোচনা, অগ্রগতি পর্যালোচনা হয়েছে। সেখানে প্রত্যেকটি পয়েন্ট থেকে আমরা সকালে 7টায় রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে যাত্রা শুরু করব। সেখানে জনসমাবেশ হবে। রাজধানীবাসীকে অংশগ্রহণে আমরা আহ্বান জানাচ্ছি এবং বিপুল সমাগমের মধ্য দিয়ে আমরা সূচনা পর্বের সমাবেশটা ঢাকায় করব। এরপরে আমরা সারা রাস্তায় বলা যায় জনতার ঢাল নামবে। আমরা যতটুকু প্রস্তুতি নিয়েছি, খোঁজখবর নিয়েছি, এবং প্রত্যেকটি লং মার্চে বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। এক একটা জায়গায় 5টা 7টা পথসভা আছে। এছাড়া পুরো রাস্তায় তো জনগণের অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত জনতা যে রিসিপশন বা সমর্থন, সেটাকেও আমরা স্বাগত জানাব। লং মার্চের যে দাবিগুলো আমাদের আছে, টোটাল আন্দোলনের ধারাবাহিক একটা আন্দোলনের কর্মসূচি এবং দাবি দেওয়া নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। আপনারা সকলে জানেন সেখানে গণভোটের রায় বাস্তবায়নটা হলো আমাদের প্রধান দাবি। যে সরকার 6 মাস পার হয়ে গেল, ক্ষমতায় আসছে, এখনো পর্যন্ত সংস্কারের বিষয়গুলো, বিশেষ করে গণরায় বাস্তবায়নের ব্যাপারে কোনো উদ্যোগ কার্যকরভাবে নেয়নি, বরং এটা এড়িয়ে চলেছে। সংবিধান পরিষদ গঠন না করে, শপথ না নিয়ে জনমতকে উপেক্ষা করা হয়েছে, অবজ্ঞ করা হয়েছে। এই জন্য আমরা জনতার এই আন্দোলন, জনগণের কাছে যাচ্ছি তাদের দাবি দেওয়া নিয়ে। এটা হলো প্রধানত সরকারের কাছে দাবি জানানো অব্যাহত রাখা, এবং সরকার যেন এদিক সেদিক উকিঝুঁকি না মেরে সংবিধান সংস্কার না করে সংবিধান সংশোধনের যে পদক্ষেপ ভুল পথে পা বাড়াচ্ছে, এটার যে পরিণতি ভালো হবে না, এটা আমরা ক্লিয়ার মেসেজ বিরোধী দল থেকে জানিয়ে দিচ্ছি, আগেও জানিয়ে দিচ্ছি। সেকেন্ড যে দাবিটা আছে সেটা হলো বিচার। গণহত্যা যে হয়েছে, জাতিসংঘ স্বীকৃত জেনোসাইড, দেশবাসীও জানে, ইন্টারন্যাশনাল কমিউনিটি জানে, সবাই জানে। কিন্তু সরকার যে দীর্ঘদিতে আগাচ্ছে, এতে আসলে শহীদ পরিবার যে কান্না এবং সমগ্র জাতির যে দায়ভার, খুন, হত্যা, পঙ্গুত্বর যে দায়, আমরা এই দায় এখনো মোচন করতে পারিনি। এই জন্য বিচার কাজ যাতে ত্বরান্বিত করে, এটা আমাদের একটা অন্যতম দাবি। তৃতীয় যে দাবিটা আছে সেটা হলো দেশের আইনশৃঙ্খলা অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে। সর্বশেষ এক পরিবারের 4 জনের হত্যাকাণ্ড আপনারা জানেন রংপুরে। এছাড়া সারা দেশে অসংখ্য ঘটনা ঘটতেছে। 6 মাসে 512 জন গুম হয়েছে, এই ঘটনা কিন্তু প্রকাশিত হয়েছে। তাহলে এখনও যে দেশে গুম হচ্ছে, খুন হচ্ছে, লুটতরাজ হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, এই আইনশৃঙ্খলা ভয়াবহ পরিণতি এগুলো আছে। এটা আরেকটা দাবি। দ্রব্যমূল্য আকাশ ছুঁবে, বাজারে গেলে মানুষের কান্না শোনা যায়, এই কান্না থামানো যাচ্ছে না। আবার তেল, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের এক্সপোর্ট অর্ডার প্রতিবেশী রাষ্ট্রে চলে যাচ্ছে। বিজনেস কমিউনিটিগুলো কিন্তু চিৎকার করতেছে, সরকার কর্ণপাত করছে না। এরপরে বেকারত্ব, এগুলো ডিটেলস ব্রিফিং আসবে। আমি জাস্ট দাবির হাইলাইটসগুলো তুলে ধরলাম।
তো এইসব বিষয় সামনে রেখে এখন আপনাদের সামনে আজকে বিস্তারিত যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো সামনে রেখে জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক আমাদের জুলাই যোদ্ধা নাহিদ, বিরোধী বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী শহীদ নাহিদ ইসলাম এখন বিস্তারিত তুলে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী। আজকে ঢাকা মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার বাসভবনে 11 দলীয় ঐক্যের একটি বৈঠক হয়েছে এবং আপনারা অলরেডি শুনেছেন যে এই আজকের বৈঠকের আমাদের মূল উপজীব্য ছিল যে আমাদের আগামীর কর্মসূচি 11 দলের কর্মসূচি এবং 11 দল সারা বাংলাদেশে কয়েকটি লং মার্চ ঘোষণা করেছে। সেই পরিকল্পনাগুলো আজকে হয়েছে। সেই পরিকল্পনা মোতাবেক 5ই সেপ্টেম্বর আমাদের প্রথম লং মার্চ চট্টগ্রামের অভিমুখে আমাদের লং মার্চ শুরু হতে যাচ্ছে। আমাদের লং মার্চে কয়েকটি পথসভা হবে এবং পর্যায়ক্রমে আমাদের এরকম অনেকগুলো বিভাগে আমাদের লং মার্চ হবে। আমাদের 11 দল ঐক্যবদ্ধভাবে এই লং মার্চে অংশগ্রহণ করবে এবং শুধু 11 দল না, আমরা বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা আশাবাদী এই লং মার্চে সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করে এই লং মার্চকে সফল করবেন। বিশেষত সেই জনগণ যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, যারা এই নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছিল, 11 দলের আহ্বানে হ্যাঁ ভোট দিয়ে সংস্কারের আকাঙ্ক্ষাকে জাতির সামনে তুলে ধরেছিল। প্রায় 70% জনগণ যারা হ্যাঁ ভোটের মাধ্যমে সংস্কারের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিল এই নির্বাচনে, গণভোটের নির্বাচনে, আমরা আশা করছি সেই সকল জনগণ, বিশেষত তরুণরা এই গণভোটে এই লং মার্চে অংশগ্রহণ করবে। এবং আপনারা জানেন যে গণভোটের যে গণরায় বাস্তবায়ন সহ দেশে অনেকগুলো সংকট এই মুহূর্তে তৈরি হয়েছে। আমরা সেই সংকটগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করেছি। বিশেষত সরকারের যে 180 দিন, সেই 180 দিনকে আমরা পর্যালোচনা করেছি। আমাদের কাছে মনে হয়েছে এই 180 দিনে সরকার অপরিকল্পিত এবং অব্যবস্থাপনার কারণে জনগণের ভোগান্তি ব্যাপকভাবে বেড়েছে এবং জন আস্থা, একটা সরকারের যে পাবলিক ট্রাস্ট প্রয়োজন, সেই জন আস্থা একেবারেই তলানিতে গিয়েছে। কারণ আপনারা যদি দেখেন আইন শৃঙ্খলার পরিবেশ অত্যন্ত বাজে, দেশে নিরাপত্তা নেই। যদিও আমরা বিগত সময়ে শুনেছি, বিশেষত নির্বাচনের আগে, যে নির্বাচিত সরকার আসলেই, অন্যভাবে বলতে গেলে বিএনপির সরকার আসলেই দেশে আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক হবে, কিন্তু তারা এখন পর্যন্ত এই 6 মাসে আইন শৃঙ্খলার পরিবেশ ব্যর্থ কোনো ক্ষেত্রে তারা সেটা অন্তর্বর্তী সরকার অথবা বিপ্লব পরবর্তী পরিস্থিতির থেকেও ভয়ানক রূপ ধারণ করেছে। দ্বিতীয়ত জ্বালানি সংকট, আপনারা সকলেই জানেন দেশে কোথাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। ইভেন ঢাকাতেও লোডশেডিং হচ্ছে এবং লোডশেডিং দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পার হয়েছে। এবং জ্বালানি সংকট, গ্যাস সংকটও শুরু হয়েছে, গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে, কারখানা বন্ধ হয়েছে, প্রায় কয়েকশো কারখানা সারা দেশে বন্ধ হচ্ছে। ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করছে। একদিকে তো চাঁদাবাজির একটা ভোগান্তি তাদের রয়েছে, অন্যদিকে এখন গ্যাস বিদ্যুৎ তারা পাচ্ছে না। অন্যদিকে সার সংকট তৈরি হয়েছে, কৃষকরা সেই সার সংকট ভুগতেছে। এবং এই যখন দেশের সার্বিক পরিস্থিতি, আমরা দেখছি সরকার সেগুলো স্বীকার না করে বরং 180 দিনের একটা সাফল্য মণ্ডিত তারা দেখানোর চেষ্টা করছে, যে এটা একেবারেই জনগণের সাথে প্রতারণা। এবং যেই প্রতারণা রাজনীতি আমরা অতীতে আওয়ামী লীগকে করতে দেখেছি, এখন সে একই প্রতারণা রাজনীতি বিএনপি সরকার জনগণের সাথে করছে। 180 দিনের এই ব্যর্থতার জন্য এই সরকারের উচিত ছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানের উচিত ছিল জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং বিরোধী দল সহ জনগণের কাছে সহায়তা কামনা করা। তো সেটা তারা না করে তারা মিথ্যা তথ্য দিচ্ছে, জনগণকে বিভ্রান্ত করছে। কিন্তু আপনারা সকলেই জানেন, আমরা যখনই জনগণের কাছে যাচ্ছি মানুষ তার ভোগান্তির কথা বলছে। এবং এটা শুরুটা হয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মাধ্যমে সরকার এই প্রতারণার কাজ শুরু করেছে। অন্যদিকে এই সরকার প্রধান জনাব তারেক রহমান, তিনি দেশে এসে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। ওনার একটা প্ল্যান রয়েছে, পরিকল্পনা রয়েছে, দেশকে তিনি স্থিতিশীল করতে পারবেন, অর্থনীতিকে স্থিতিশীল করতে পারবেন। এখন দেখা যাচ্ছে যে পুরা সরকারের 180 দিন আসলে অব্যবস্থাপনা। আপনার মন্ত্রী পরিষদ অল্প কয়েকদিনে, মাত্র 6 মাসে আবার পুনর্গঠিত করা লাগলো। তার মানে তাদের পরিকল্পনা এবং হোমওয়ার্ক যথাযথ ছিল না। এবং এই মন্ত্রী পরিষদ কিন্তু তাদেরকে আরও
পরিবর্তন করতে হবে, কারণ সকল মন্ত্রীরাই, বেশিরভাগ মন্ত্রীরাই কিন্তু ব্যর্থ হবে আসলে তাদের কার্যক্রমে। ফলে এই সরকারের কাছে কোনো পরিকল্পনা নাই দেশ কিভাবে পরিচালনা করতে হয়, এবং তারা বিরোধী দলের কাছে পরিকল্পনা চাচ্ছে। তো বিরোধী দল সরকারের আগেও ইস্তিহার ঘোষণা করেছে, বাজেটে আমরা বিকল্প বাজেট আলাদা আলাদাভাবেও এবং একসাথে আমরা বলেছি। জ্বালানি নিয়ে যে কমিটি হয়েছিল সংসদে, সেই কমিটিতে কিন্তু বিরোধী দল তার প্রস্তাবনাটা দিয়েছিল সম্মিলিতভাবে 11 দল হিসেবে, যদিও সেই কমিটিটাকেও ব্যর্থ করা হয়েছিল। পরবর্তীতে কমিটি কোনো কার্যকর করা হয়নি এবং এই রিপোর্টটা নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। ফলে সরকারের এই অব্যবস্থাপনার কারণে দেশবাসী ভুগছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে সরকারের যে কমিটমেন্ট জনগণের প্রতি, দেশের প্রতি, সেই কাজ শুরু করা উচিত এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা জাতীয় নীতি প্রণয়ন করা উচিত জ্বালানি ইস্যুতে। আইন শৃঙ্খলা ইস্যুতে যদি স্বরাষ্ট্রমন্ত্রী তিনিতেও আসলে আমরা ভেবেছিলাম হয়তো এই মন্ত্রণালয় পরিবর্তন হবে, কারণ কিন্তু অলরেডি ব্যর্থ প্রমাণিত হয়েছেন, আইন শৃঙ্খলার পরিবেশ মোটেও উন্নতি হয়নি। ফলে এই মন্ত্রণালয়গুলো কি করবেন যেগুলো আসলে ক্রমাগতভাবে ব্যর্থ হচ্ছেন? তো সেগুলো নিয়ে সরকারের মন্ত্রণালয় পুনর্গঠিত করা উচিত। সেক্ষেত্রে বিরোধী দল প্রয়োজনে সরকারকে নীতিগতভাবে সহায়তা করবে। আরেকটি বিষয় আমাদের আলোচনায় এসেছে যে সরকারের পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশে বর্তমান যে ভূ রাজনীতির মধ্যে বাংলাদেশ আছে, আমাদের কাছে মনে হচ্ছে সরকার যে পররাষ্ট্রনীতি সেটা যথেষ্ট আত্মবিশ্বাসহীন। কারণ সরকার ভারত সফর করবে কি করবে না এ বিষয়ে জনগণকে কোনো সুস্পষ্ট বার্তা দিতে পারছে না। এবং 5ই আগস্ট, এইবারে 5ই আগস্ট দিল্লিতে যে প্রেস ব্রিফিং হয়েছে, আওয়ামী লীগকে যে প্রেস ব্রিফিং করতে দেওয়া হলো, সেটার জন্য কিন্তু ভারত সরকারকে যথাযথ জবাবদিহিতার আওতায় এই সরকার আনতে ব্যর্থ হয়েছে। ফলে আমরা মনে করি যে আওয়ামী লীগকে দিল্লিতে কার্যক্রম করতে দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এবং একই সাথে বাংলাদেশ সরকারের সাথে বা বাংলাদেশের সাথে সুসম্পর্ক, এটা আসলে সম্ভব নয়। আমরা যে কোনো দেশের সাথে মর্যাদা এবং সমতার ভিত্তিতে সম্পর্ক চাই এবং বাংলাদেশ ভারত যে পারস্পরিক যে সমস্যাগুলো রয়েছে, এবছর গঙ্গা চুক্তি শেষ হবে এবং অন্যান্য যে নদীর পানি বন্টন চুক্তি, সীমান্ত হত্যা, পুশিন ইত্যাদি বিষয়ে খোলামেলা আলোচনা করে বাংলাদেশ ভারতের নতুন পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হবে বা সম্পর্ক স্থাপন করতে হবে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগকে বাদ দিয়ে এটা করতে হবে। ফলে আওয়ামী লীগের এই বিষয় সুরাহা না পর্যন্ত, শেখ হাসিনার বিচার, ওসমান হাদির যে খুনিদের বিচার, সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত জনাব তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর জাতির জন্য কল্যাণকর হবে বলে 11 দল মনে করছে না। আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি যে এই বিষয়গুলো নিয়ে আমরা জনগণের যে সমস্যা, আরেকটি সমস্যা এসেছে কর্মসংস্থান। যে সরকার বলেছিল যে তারা 1 কোটি কর্মসংস্থান 18 মাসে করবে, তো 6 মাস গিয়েছে, তারা কিন্তু কোনো কর্মসংস্থান করতে পারেনি। অন্য জায়গায় আমরা দেখছি যে চাকরি পরীক্ষা সহ বিভিন্ন জায়গায় কিন্তু দুর্নীতির অভিযোগ আসতেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসের আবারও অভয়ারণ্য তৈরি করা হচ্ছে। বিরোধী দল মতের যেই ছাত্র সংগঠন রয়েছে, ছাত্র সংসদের নেতা রয়েছে, তাদেরকে দমন পীড়ন করা হচ্ছে, গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে এবং নজিরবিহীনভাবে এই সরকার দলীয়করণ করেছে, দলীয় লোক নিয়োগ করেছে রাষ্ট্রের বিভিন্ন স্তরে, ইলেকশন কমিশন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে। তারা এবং দুদক, আপনারা দেখবেন যে দুদকের চেয়ারম্যান কিন্তু সম্প্রতি নিয়োগ করা হলো এবং এটাও জুলাই সনদ অনুযায়ী কিন্তু নিয়োগ করা হয়নি। পিএসসির চেয়ারম্যান পদত্যাগ করেছেন, কেন করেছেন আমরা জানি না। তো এই যে পাবলিক প্রতিষ্ঠানগুলো, এগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা ছিল বা আমরা 6 মাস ঐক্যমত কমিশনে আলোচনা করেছি। ফলে দেখা যাচ্ছে সরকার জুলাই সনদ বলেন, গণভোট বলেন এবং তার নিজস্ব যে 31 দফা তারা রচনা করেছিল, তার কোনোটিই কিন্তু তারা ফলো করছে না এবং জনগণের প্রতি দেওয়া কমিটমেন্ট রক্ষা করছে না। যদি তারা কমিটমেন্ট রক্ষা না করে, এ কারণে আমাদেরকে সংসদের বাইরে আমাদেরকে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজন আমরা বোধ করছি। সে লক্ষ্যে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণকে ঐক্যবদ্ধ করছি। আমরা মনে করি সরকার যদি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং তার প্রতিশ্রুতি যদি রক্ষা না করে, আমরা গণতান্ত্রিকভাবে রাজপথে 11 দল সেটার জবাব দেবে। ধন্যবাদ সবাইকে। লং মার্চে আপনাদের সবাইকে, আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনারা আসবেন এবং লং মার্চে যদি কোনো, এটা আমাদের গণতান্ত্রিক কর্মসূচি, এখানে যদি কোনো রাজনৈতিক বা প্রশাসনিক বাধা আসে, সেই বাধা আমরা সর্বাত্মকভাবে গণতান্ত্রিকভাবে আমরা ইনশাল্লাহ প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।